বলার নাই, তোমরা এগুলো জানো। তো মেইন ডিফারেন্সটা কোথায়? হচ্ছে আগে বলছিলাম যে আমাদের সি প্লাস প্লাসে ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করতে পারি, বিভিন্ন ক্লাস অবজেক্ট এগুলো আছে যেটা সি তে নাই। আর আরেকটা দিক দিয়ে দেখলে মনে হয় যে তোমার সি প্লাস প্লাসটা সি এর থেকে সিনট্যাক্স গুলো একটু ইজিয়ার। তো তোমার সামনে দেখবো আমরা কিভাবে কোন দিক দিয়ে ইজিয়ার হইতেছে। তো শুরু করার জন্য আমার কি কি লাগতেছে? আমার জাস্ট একটা টেক্সট এডিটর লাগতেছে, আর হচ্ছে একটা কম্পাইলার যেটা আমার কোডকে কম্পাইল করবে, তাই না? আমি যে কোড লিখতেছি এটা তো কম্পিউটার বুঝবে না, ওটা তো আমাদের বোধগম্য ভাষা প্রায় ওর ল্যাঙ্গুয়েজ, বাট মেশিন কি বুঝে? মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে। সো যে যে কাজটা করে মানে আমাদের লেখা কোডটাকে মেশিনের বোধগম্য ভাষায় মানে ট্রান্সলেট করে দিচ্ছে, এটাই তোমার ধরো হচ্ছে কম্পাইলার। সো কম্পাইলার আমরা মেইনলি জিসিসি কম্পাইলারটা ইউজ করি, মিনজিডাব্লিউ তোমরা নাম শুনছো, ঠিক আছে? টেক্সট এডিটরের প্রবলেমটা কি? দেখো টেক্সট এডিটর দিয়ে তুমি একটা কোড লিখো, এটা তোমাকে আবার আলাদাভাবে রান করাইতে হবে কমান্ড লাইন থেকে, তাই না? তো আমাদের এরকম একটা এনভায়রনমেন্ট হলে বেটার হতো না, যে যেখানে আমরা কোডগুলো লিখবো সাথে সাথে রান করে দেখতেও পারবো যে আমার কি কাজ করতেছে। তো এইখানে হচ্ছে আমাদের কাজে লাগে আইডি। আইডি এটা কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ কি, তোমার এখানে তুমি একসাথে কোডও লিখতে পারবা, ওটা রান করে দেখতে পারো, প্লাস কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাবা, যেমন তোমার ইরর মেসেজ পাইতে পারো, যে তোমার কোড লেখার সময় কোনো ইরর হলে সেটা দেখায়, প্লাস হচ্ছে কোড লেখার সময় অনেকটা তোমার সাজেশন পাবা, এগুলো হচ্ছে আইডি দেয়। তো আমাদের অনেক পপুলার আইডি গুলো কি আছে? কোড ব্লকস আর বিএস কোড ইউজ। তো আমরা মেইনলি সি প্লাস প্লাস এর জন্য কি কোড ব্লকস এ বেশি ইউজ করি, আর বিএস কোড ইউজ করি, এটা হচ্ছে কথা। তো তাহলে একটা প্রোগ্রাম লিখে ফেলি আমরা, তারপরে হচ্ছে দেখি যে কিভাবে কি হইতেছে। সবাই বুঝতে পারতেছো তো এই পর্যন্ত? জি ভাইয়া। একটু আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলো আমাকে। সবাই কি আইডিটা দেখতে পাইতেছো? হুম? So, দেখো আমার হচ্ছে কি, আমি ভিএস কোড ইউজ করতেছি আর কি। তোমরা কোড বক্স ইউজ করতে পারো, ভিএস কোড ইউজ করতে পারো, যার যেটা ভালো লাগে। আর তোমরা সবাই ইউজ করছো, তাই না? সিতে যারা কোড করছো, সি So প্লাস প্লাস for সবাই করছো। x, let's say 0. সো নরমাল কি হয়, আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ধরো আমরা দিলাম ফার্স্ট সিপিপি ফার্স্ট প্রোগ্রাম, এখন এক্সটেনশনটা কি হয়? যেহেতু আমরা সি প্লাস প্লাস, এটা এক্সটেনশনটা হচ্ছে গিয়ে সিপিপি দিয়ে আমি জাস্ট এন্টার করলাম, আর আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, তাই তো? এখন আমরা প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ শেখার সময় কি করি? হ্যালো ওয়ার্ল্ড করি, মানে আমরা আমাদের প্রোগ্রামিং ওয়ার্ল্ডটাকে হ্যালো বলি। তো ওই কোডটাই আমরা একটু লিখছি, সি তো দেখেছি এই ধরনের কোড। তারপর আমি এক্সপ্লেন করতেছি কোথায় কি হইতেছে। কোডটা দেখা হয়ে গেছে, রান করে ফেলি। রান করে ফেলি, হ্যালো ওয়ার্ল্ড চলে আসে। আমরা কোডে হইতেছি। প্রথম লাইনটা সবাই জানো এটা কি বলে? the header file. হেডার ফাইল। সো
প্রথম লাইনটা হচ্ছে হেডার ফাইল। আমরা আমাদের কোডে যে কাজগুলো করব সেগুলা মানে কোনো না কোনো হেডার ফাইলের অন্তর্গত থাকে। সো IOStream কে কেন আমরা ইনক্লুড করতেছি এখানে? ইনক্লুড করা মানে এই ফাইলটাকে তুমি আমার এই কোডের সাথে অ্যাড করে দাও। সো ইনক্লুড করতেছে IOStream। IOStream হচ্ছে বেসিক তোমার ইনপুট আউটপুটের যে কাজগুলো হয় সেইগুলো হচ্ছে তোমার থাকে। সো আমরা দেখো সি আউট করতেছি, মানে আমরা আউটপুট করতেছি কিছু একটা। সো এই জন্য আমার IOStream তোমার হেডার ফাইলটা দরকার। তারপরের লাইনটা ইউজিং নেমস্পেস std, এটা কেন আমরা ইউজ করি? সো আমার হচ্ছে সি প্লাস প্লাসে বিষয়গুলো সব অবজেক্ট আকারে থাকে, ক্লাস এন্ড অবজেক্ট আকারে। সো আমাদের std যে ক্লাসটা, মানে এই সি আউট বা সি ইন এগুলো যা বলে এগুলো সব ডিফাইন করা আছে আমার std নামক নেম স্পেসের ভিতরে। নেম স্পেস জিনিসটা হচ্ছে কি, আমার সি প্লাস প্লাসে যে প্রত্যেকটা স্কোপ থাকে। স্কোপ বলতে ধরো আমি যদি আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা রিজন ক্রিয়েট করি, সো একটা কার্লি ব্রেস থেকে একটা কার্লি ব্রেস হচ্ছে আমার একটা স্কোপ। যেমন আমার এই যে মেইনের এই শুরু থেকে শেষ পর্যন্ত এটা একটা স্কোপ। সো এইটুকু একটা স্কোপ। স্কোপের মধ্যে কিছু থাকলে আমরা এটা অন্য জায়গায় ইউজ করতে পারি না, নরমালি অ্যাক্সেস থাকে না আমাদের। সো যখন আমরা ইউজিং নেমস্পেস std দিচ্ছি, তার মানে std ক্লাস এর আন্ডারে যেই অবজেক্টগুলো আছে সেগুলো আমরা আমাদের মেইন কোডে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। সি আউটটা আমাদের std ক্লাসের ভিতরে ডিফাইন করা আছে, এই জন্য আমার সি আউটটার জন্য এখানে std লাগছে। এখন যদি ধরো আমি std না দিতাম তাহলে কি হতো, আমি এটা ধরো কমেন্ট করে নিই। তাহলে দেখো আমার সি আউটের নিচে একটা এরর এসে পড়তেছে, তাই না? এখন আমার কম্পাইলার এই সি আউটটাকে খুঁজে পাইতেছে না যে এটা কোথায় আছে। তো আইডি ব্যবহারের এটা একটা তোমার সুবিধা, যে তোমার যদি কোডে ইনিশিয়ালি কোনো টুকটাক ভুল থাকে, সিনট্যাক্সে ভুল থাকে বা এগুলো কিন্তু তোমাকে ও সাজেস্ট করে। এই দেখো এখানে আইডেন্টিফায়ার সি আউট ইজ আনডিফাইন্ড, ডিফাইন করা নাই। এখন তুমি চাইলে এখানে আরেকটা ভাবে করতে পারো, তুমি এখানে std কে ডাকতে পারো, ডেকে একটা স্কোপ রেজোলিউশন অপারেটর ইউজ করতে পারো। এই যে ডাবল ক্লোন, এটাকে বলে স্কোপ রেজোলিউশন অপারেটর। ও কি করে, ও তুমি যে নামটা দিছো ওর ভিতরে খুঁজে যে কোথায় আমার এই জিনিসটা আছে, খুঁজে ওকে এই আমার কোডের সাথে যুক্ত করে দেয়। এখন যদি আমি রান করি, দেখ আমার কোডটা কিন্তু রান হয়েছে, তাই না? কিন্তু আগে আমি যদি এইটুকু ছাড়া রান করি, বাদ দিয়ে দিলাম আমি, এখন দেখো আমার কিন্তু এরর আসা পড়ছে, সি আউট ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। মানে আমার এই যে মেইনে যে স্কোপের মধ্যে কিন্তু সি আউট কে কোথাও ডিক্লেয়ার করা হয়নি, তাই না? তো সি আউট কে খুঁজে পাচ্ছে না। এই যে সাজেশন দেখা যাচ্ছে যে ডিড ইউ মিন স্টেডি স্কোপ রেজোলিউশন সি আউট। সো এটাই হচ্ছে কাজ আমাদের। যদি আমাদের কোনো সেগমেন্টের ভিতরে কিছু একটা ইউজ করতে হয় তাহলে ও স্কোপে থাকা লাগবে। এই জন্য তুমি মাল্টিপল টাইম সি ইন করো, সি আউট করো, তাহলে কি তোমার বারবার std ইউজ করা লাগতেছে, তাই না? সো একবারে যদি আমি ডিফাইন করে ফেলতে পারি যে ইউজিং নেম std, তার মানে কি আমি কোডের যে কোনো জায়গায় std এই ক্লাসটাকে ইউজ করতে পারতেছি। এটাই হচ্ছে এটা সুবিধা। তোমার ইচ্ছা, তুমি চাইলে ইউজ করো, না আর না চাইলে ওইভাবে স্কোপ রেজোলিউশন ইউজ করে করতে পারো। এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। কোনো কোশ্চেন আছে এই std পর্যন্ত? আই গেস সবাই বুঝছে তাহলে। তো তারপর কি আছে, ইন্ট মেইন, মানে আমার মেইন ফাংশনটা। হ্যাঁ, সো যখন আমি এই যে কোডটা রান হইতেছে, আমার কোডের কোন জিনিসটাকে এক্সিকিউট করা লাগতেছে, কোন জিনিসটা এক্সিকিউট হবে। সো মেইনের যে কার্লি ব্রেসটা আছে এর ভিতরে যে যে স্টেটমেন্টগুলো দিছো, প্রত্যেকটা লাইন ধরে একটা স্টেটমেন্ট বলে। সো এদের এইগুলো হচ্ছে তোমার এক্সিকিউট হবে, বুঝতে পারছো? তো কোডটা যখন রান হবে আমার মেইন ফাংশনের ভিতরে যা যা আছে সেগুলো এক্সিকিউট হবে। তারপরে ধরো সি আউট, হ্যালো ওয়ার্ল্ড। সি আউট এর কাজ হচ্ছে আউটপুট দেখা। আমরা সি তে দেখছি যে প্রিন্ট এফ করি, তাই না? তো এখানে দেখো সিনট্যাক্সটা কিন্তু অনেকটা ইজিয়ার। আর এই যে দুইটা লেস দেন সাইন, এটার বলে ইনসার্শন অপারেটর, ঠিক আছে? এটাকে বলে ইনসার্শন অপারেটর। তো সি আউটের সাথে এইটা তুমি যখন দিবে তখন এটা পুরোটা তোমার প্রিন্ট করার কাজে আসবে। আর এটা তো একটা স্ট্রিং বা টেক্সট, তুমি যা বলো।
সো আমরা এই টেক্সটটাকে প্রিন্ট করতেছি। তোমরা চাইলে অন্য একটা আমরা প্রিন্ট করতে পারি। ওকে, আর রিটার্ন জিরোটা কি মিন করে? রিটার্ন জিরোটা মিন করে হচ্ছে আমাদের এই রিটার্ন জিরোতে আসলে আমাদের প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। এরপরে আর যাই থাকুক কিছু এক্সিকিউট হবে না, এখান থেকে আমার প্রোগ্রাম শেষ, এক্সিট হয়ে যাচ্ছে। তো এখন যদি এটা আমি রান করি, দেখো দুইটা কিন্তু পাশাপাশি চলে আসে। এটার কারণ হচ্ছে আমাদের সি প্লাস প্লাসে কম্পাইলার কি করে যে হোয়াইট স্পেস গুলো আছে সব ইগনোর করে। মানে এই যে তোমার প্রথম লাইনের যে হ্যালো ওয়ার্ল্ড, তারপর অনেকগুলো ফাঁকা জায়গা আছে, তারপরে আরেকটা লাইন, বাট ও এটা দেখবে না, ও দেখতেছে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে যা হোয়াইট স্পেস আছে এটা ইগনোর করে দিই, তারপরে যেটা আছে ওইটা এক্সিকিউট করে দিই, তাই না? তো এখন তুমি মনে করো আমি আমি দুইটা লাইন লিখছি, তাহলে আমার তো দুইটা লাইনে আউটপুট লাগবে, তাহলে আমি এটা কিভাবে করবো? তো এটা করার জন্য আমরা কি করি, স্কেপ সিকোয়েন্স ইউজ করি /n। এই জিনিসটা যখন আমি দিচ্ছি /n মিন্স তোমার নিউ লাইন। এখন যদি আমি এটা রান করি, এখন দেখো দুইটা লাইন হয়ে গেছে আমার, তাই না? আরো অনেকগুলো স্কেপ সিকোয়েন্স আছে, ট্যাব, তারপর ওগুলো আমরা দেখবো সামনে স্লাইডে। এই পার্ট সবার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, তাহলে একটু অ্যাডভান্স করি আমরা নেক্সটে, স্লাইডটা একটু শো করি। স্লাইডটা দেখা যাচ্ছে তো? জি। আচ্ছা, সো এখানে জাস্ট এই যে এক্সপ্লেনেশন যেটা আমরা আলোচনা করছি একটু আগে, ওইটাই আছে যে include iostream is header file library যেটা lets us work with input and output objects such as cout, header files and functionality to simple, মানে আমাদের যে বিল্ট ইন যত তোমার ফাংশন আছে যেগুলো আমরা ইউজ করব ভবিষ্যতে, তো এইগুলোর জন্য আমার হচ্ছে, বা কোনো একটা ক্লাসের উপর যে আমি অপারেশন গুলো চালাইতেছি, এগুলোর জন্য আমার হেডার ফাইলটা দরকার হয়, কারণ এই সব অপারেশন গুলো হেডার ফাইলে ডিফাইন করা থাকে। আর names to std কাজকে বলছি আগে যে we can use names for object and variable from the standard library। তো std মিনিং হচ্ছে অ্যাব্রিভিয়েশন হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে ওই যে সিন সি আউট এগুলো ডিফাইন করা আছে, আর এটা আমাদের কাজ করতে হেল্প করতে, এগুলো নিয়ে কাজ করার জন্য অ্যাক্সেস দিচ্ছে হচ্ছে হেডার ফাইল, বাট এগুলো ডিফাইন করা আছে এই নেমস std নেমস্পেসের ভিতর, বুঝছো? সো ওইটাই জাস্ট when we see out hello world is the written, the compiler searches for cout in our program which is kept in the std namespace। তো আমার std namespace এর ভিতরে হচ্ছে cout টা থাকে। So the instruction given to the compiler that if the compiler doesn't find anything in the current scope, try finding it in the std namespace। এটা যে আমাদের কারেন্ট স্কোপে কিন্তু খুঁজে পাই নাই তখন, যখন আমরা std namespace ইউজ করি নাই, তো যখন ইউজ করি তখন হচ্ছে জাস্ট এটারে খুঁজে পাই। সো পরে ওই যে স্কোপ রেজলিউশন দেখা গেল না, ওইটা এখানে বলা আছে, ইট ইজ নট নেসেসারি টু রাইট নেমস্পেস স্পেশাল, সিম্পলি উই ক্যান ইউজ স্কোপ রেজলিউশন, বাট অনেক হ্যাসেল, তাই না? এটা বারবার এটা দেখাটা, সি আউট সিন এন্ডেল। আচ্ছা, এন্ডেলের বিষয়টা আসতেছে পরে। একটা ব্ল্যাঙ্ক লাইন আমাদের কোডের মধ্যে ছিল, জাস্ট আমরা কি কোডটাকে ওই যে এই যে এখানে যে ব্ল্যাঙ্ক লাইন, তো এটা হচ্ছে আমরা জানি যে সব ব্ল্যাঙ্ক লাইন বা হোয়াইট স্পেস গুলোকে ইগনোর করে, বাট কোডটা জাস্ট আমাদের রিডিং ইজি হয় রিড করা, তাই না? তুমি যদি সবগুলো একসাথে লাগানো থাকে অনেকটা হিজিবিজি হয়ে যায়। তো এটাই জাস্ট বলছে ব্ল্যাঙ্ক লাইন থাকলে ওটা রিডেবল হয়। তো another thing there are int main। int main আমাদের মেইন ফাংশন, it is called a function, main function যেটা any code inside its curly brackets will be executed। so এখানে যে কার্লি ব্রেসেস আছে এর মধ্যে যে কোড থাকে এটা এক্সিকিউট হবে। আর cout অবজেক্ট together with the insertion operator আমরা দেখছি একটু আগে, ইনপুট বা আউটপুট করার জন্য আমরা
আউটপুটের জন্য হচ্ছে এই অপারেটরটা ইউজ করি ইনসারশন, ইনপুটের জন্য এক্সট্রাকশন অপারেটর, এটা দিয়ে পরে। সো আমরা হেলো ওয়ার্ল্ড করছি। সো আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, এভরি সি প্লাস প্লাস স্টেটমেন্ট এন্ডস উইথ এ সেমিকোলন। অর্থাৎ এই যে আমার এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, মানে মেইন ফাংশনের ভিতরে যে এটা একটা মানে স্টেটমেন্ট, তো প্রত্যেকটা স্টেটমেন্ট এন্ড হবে সেমিকোলন। তো কম্পাইলারের জন্য লাইনের এন্ড বলতে সেমিকোলন যেখানে পাবো ওইটা হচ্ছে ওর লাইনের এন্ড। তো তোমরা চাইলে যে মেইনের বডিটা লাইন বাই লাইন না লিখে পাশাপাশি লিখতে পারতা সেমিকোলন দিয়ে, বাট লাইন বাই লাইন লিখলে কি হয়, রিডেবল হয়। রিটার্ন জিরো এন্ডস দ্য মেইন ফাংশন, মানে রিটার্ন জিরো বলতে বোঝাচ্ছে আমি এক্সিট করে ফেলতেছি কোড থেকে, আর শেষে একটা এই আমার কার্লি ব্রেসের বাকি অংশটা এখান থেকে শুরু করে এখানে শেষ করতেছি। আচ্ছা, নিউ লাইন। সো ইউ ক্যান অ্যাড অ্যাজ মেনি সি আউট অবজেক্ট অ্যাজ ইউ ওয়ান্ট। তো আমরা মাল্টিপল সি আউট ইউজ করে দেখছি। তো সেখানে যে স্ল্যাশ এন, যেটা হচ্ছে আমার এসকেপ সিকোয়েন্স, যেটা নিউ লাইন তৈরিতে হেল্প করে, এটাও করে দেখে ফেলছি আমরা, তাই না? আরো কিছু এসকেপ সিকোয়েন্স আছে, যেমন স্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি, এটা কি করে, একটা ট্যাব ক্রিয়েট করে, তারপরে ব্যাকস্ল্যাশের পর আরেকটা ব্যাকস্ল্যাশ। তুমি যদি এটা কোডে ইউজ করতে চাও তখন এই ব্যাকস্ল্যাশটা, তারপরে যে ডাবল কোড, এগুলো তুমি সিম্পলি কোডে ইউজ করতে পারবা না। দেখাইতেছি কেন, আমরা একটু দেখাই তোমাকে। আচ্ছা, কোডে উইন্ডো দেখা যাইতেছে। সো তোমার হচ্ছে তুমি যদি একটা স্ল্যাশ টি ইউজ করো এখানে, তাহলে কি হবে, ধরো তোমার হ্যালো ওয়ার্ল্ডের ভিতর কোনো ফাঁকা নাই, তুমি যদি একটা স্ল্যাশ টি ইউজ করো, দেখো আমার হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে একটা ট্যাবের পরিমাণ স্পেস ফাঁকা হয়ে গেছে। তো তুমি এটা কি করতে, তুমি স্পেস দিয়া করতে পারো ম্যানুয়ালি, কয়েকটা স্পেস ক্লিক করে তুমি একটা ফাঁকা জায়গা তৈরি করতে পারো, বাট তুমি চাইলে জাস্ট স্ল্যাশ টি ইউজ করো একটা ট্যাব তৈরি করতে পারো। আবার ধরো তুমি যদি চাও যে আমার একটা ডাবল কোটের মধ্যে রাখবা, যেমন ওয়ার্ড এটাই তুমি ডাবল কোটের মধ্যে রাখবা, বা ধরো এই ফার্স্ট এটাকে আমরা ডাবল কোটের ভিতরে রাখবো। এখন তুমি দেখো, তুমি যদি এখানে একটা ডাবল কোট শুরু করো, তোমার দেখবা এই স্ট্রিংটা এন্ড হয়ে যাচ্ছে, তাই না? এরও আসে বলছে, কারণ কি, একটা স্ট্রিং শুরু হয় একটা ডাবল কোট দিয়ে আর শেষ হবে আরেকটা ডাবল কোট দিয়ে। তুমি এখানে যখন একটা মাঝে ডাবল কোট ইউজ করতে যাবা, ও ও দেখবে কি যে প্রথমে একটা আছে শেষে একটা আছে, তার মানে এখানে আমার স্ট্রিংটা শেষ। সো এই জিনিসটা যদি তুমি এড়াইতে চাও, তাহলে এখানে একটা এই যে ব্যাকস্ল্যাশ এন যখন আমি ইউজ করব, তখন ও এটাকে আর ধরবে না, এটাকে আর স্ট্রিং এর পার্ট হিসেবে ধরবে না, জাস্ট আমার এটাকে একটা নরমাল যে স্ট্রিং এ যেমন লেটার থাকে এরকম এটা হিসেবে ধরবে। সো আমরা এই পাশে আরেকটা ইউজ করি। দেখো এখন যদি আমি রান করাই, দেখো আমার ফার্স্টের দুই পাশে কিন্তু এই যে ডাবল কোট চলে আসছে। তুমি আওয়ারের সামনে একটা ব্যাকস্ল্যাশ দিবা, তো তুমি নরমালি এটা ব্যাকস্ল্যাশ দিলে কিন্তু ও ধরবে না, এটাকে এরর হিসেবে কাউন্ট করবে। তো তুমি ডাবল ব্যাকস্ল্যাশ যখন দিবা, তখন তুমি যদি রান করো, এখন দেখো আমার একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়ে গেছে। তো আমার ব্যাকস্ল্যাশ দিয়ে কিছু কয়েকটা স্পেসিফিক টার্ম আছে যেগুলোকে আমরা কি বলবো, এসকেপ সিকোয়েন্স। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখছিলাম যে এন্ডেল, এন্ডেল কি কাজ করে, ধর আমি আরেকটা লাইন দিচ্ছি, তো সেম অ্যাজ ইউজুয়াল আমাদের দেখো হাইটা কিন্তু ওর সাথে চলে আসছে। তো এন্ডেলের কাজও তোমার স্ল্যাশ এর মতোই, তুমি জাস্ট এখানে যদি এন্ডেল ইউজ করো, ও কিন্তু সেম কাজই করবে। ও করবে কি, একটা নিউ লাইন করে দেবে, মানে এন্ডেল মানে এন্ড অফ লাইন, আমার লাইনটাকে এন্ড করে দিচ্ছে। সো তুমি বলতে পারো যে স্ল্যাশ এন আর এন্ডেল দুইটা আছে, আমি কোনটা ইউজ করব। সো তোমার স্ল্যাশ এনটা ইউজ করা বেটার হয়, বাট ডে টু ডে ইউজে এন্ডেলটা আমরা ইউজ করি। আর স্ল্যাশ এনটা ইউজ করা কেন বেটার হয়, তোমার যখন সিপি করবা তোমরা, তো দেখবা যে তোমার একটা টেস্ট কেসের আন্ডারে মাল্টিপল তোমার ইনপুট আছে, তারপর আউটপুট আছে। তো তোমার চাইবা যে ইনপুট গুলো আলাদা দেখাক, আউটপুট গুলো তুমি যখন কোডটা রান করবে আউটপুট গুলো একসাথে দেখাক। তো এই ক্ষেত্রে এন্ডেল করে কি, তোমার
আউটপুটটাকে ফ্ল্যাশ করে দেয়। তার মানে তুমি ওই পরপর আউটপুটগুলো আর দেখাতে পারো না। সো সেই ক্ষেত্রে আমরা স্ল্যাশ এনটা ইউজ করলে এই ঝামেলাটা হয় না। এটা আরো অ্যাডভান্স, তোমার সামনে গেলে নিজেরাই বুঝবা। সো বেসিক্যালি তুমি এখন বর্তমানে যখন বেসিক শিখতেছো, স্ল্যাশ এন ইউজ করো, এন্ডেল ইউজ করো, কোনো ব্যাপার না। তুমি চাইলে আলাদাভাবে, ধরো স্ল্যাশ এনটা তুমি ওই স্ট্রিং এ দিবা না, আলাদাভাবে দিবা, তাহলে তুমি আলাদাভাবে একটা স্ট্রিং ডিক্লেয়ার করে স্ল্যাশ এন দিতে পারো, এটাও সেম কাজই করবে। তুমি চাইলে তোমার ওই স্ট্রিং এ তুমি দিবা না, কিছু একটা আছে থাকুক সামথিং, সো দ্যাট এটাও কিন্তু সেম কাজই করবে। আচ্ছা, আর হাইটাকে পরে লাইন এন্ড করে দিচ্ছে, তুমি আলাদাও দিতে পারো, ওই স্ট্রিং এর ভিতরে দিতে পারো। নরমালি হয় কি, তুমি ধরো একটা স্ট্রিং না প্রিন্ট করে কোনো ইন্টিজার প্রিন্ট করতেছো, অন্য কোনো ডেটা টাইপের কিছু প্রিন্ট করতেছো, তখন তো তুমি আর ওই স্ট্রিং এর ভিতর দিতে পারবে না, তখন তুমি বাইরে এভাবে ইউজ করবে। তো এটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারো। ভাই আমরা ডাবল স্ল্যাশ দিয়ে তো কমেন্ট আউটও করতে পারি। এটা ডাবল স্ল্যাশ ওটা ফরওয়ার্ড স্ল্যাশ, ধরো তুমি এখানে যখন ফরওয়ার্ড স্ল্যাশ দিবা তখন কমেন্ট হবে, আমরা কিন্তু ইউজ করছি ব্যাক স্ল্যাশ, এটার মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে পারছো? জি জি কমেন্ট ভাইয়া। আসবে আমার সামনে, এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্ট আউট হবে। আমরা স্ক্রিপ্ট সিকোয়েন্সের জন্য ব্যাক স্ল্যাশ ইউজ করি, এটা ডাবল স্ল্যাশ না, আমার একটা স্ল্যাশের পরে তুমি কিছু স্পেসিফিক টার্ম আছে যেগুলো ইউজ করো, যেমন একটা ব্যাক স্ল্যাশের পরে তুমি ডাবল কোট ইউজ করো, বা ব্যাক স্ল্যাশ ইউজ করো, স্ল্যাশ এন ইউজ করো, এটা হচ্ছে কাজ, বুঝছো? হ্যাঁ, তাহলে একটু তাহলে স্লাইড, আমরা যদি string এর ভিতরে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিতে চাই তাহলে কি করতে হবে? ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিবা তাহলে কমেন্ট হয়ে যাবে, এটা ওইভাবে ডিফাইন করা না। এই সরি, ধরো তুমি ব্যাক স্ল্যাশ দিয়া তারপর ডাবল ফরওয়ার্ড, এটা এরর হয়ে যাবে। দুইটা এরকম করে সিকোয়েন্স দেওয়া নাই, তো ব্যাক স্ল্যাশের পরে একটা ক্যারেক্টার ইউজ ধরবে, দুইটা তো হবে না। বাট এই তুমি যে কোনো জায়গায় ফরওয়ার্ড স্ল্যাশ দাও, ওইটুকু তোমার কমেন্ট হয়ে যায়। ও, এটা তো স্ট্রিং এর ভিতরে, এই জন্য দেখাইতেছে না। তুমি বাইরে কোথাও দাও, স্ট্রিং এর ভিতর দিলে ওই স্ট্রিং এর একটা পার্ট হিসেবে ধরে নেয় ওটা, এই জন্য। আর কোনো কথা কারো? হ্যালো, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই কি? ওকে, তো এখানে ওইটা দেওয়া আছে স্ল্যাশ টি creates a horizontal tab, slash n creates a backslash character, আর স্ল্যাশ ডাবল কোট is a double quote। আরো কিছু আছে স্ল্যাশ এ এলআর ইউজ করো, বাট ওইগুলো আমাদের খুব একটা ইউজ হয় না। আচ্ছা, তারপর ওই যে কমেন্টের কথা আছে, যে সিঙ্গেল লাইন কমেন্ট আমরা কিভাবে করি, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি। So any text between this and the end of the line is ignored by the compiler, will not be excluded. আর মাল্টিলাইন কমেন্ট আমরা কিভাবে করি, ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে যেখানে এন্ড করব সেখানে স্টার দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশটা এন্ড করে দিই। আচ্ছা, এটা একটু দেখি আমরা। মাল্টিলাইন কমেন্টটা কি, ধরো আমি এখান থেকে কমেন্ট করব, তো ফরওয়ার্ড স্ল্যাশ শুরু করলাম স্টার, এখানে দেখো ও কিন্তু একদম শেষ পর্যন্ত যা আছে সবগুলোকে কমেন্ট করে দিয়েছে। তোমার যতটুকু লাগবে, ধরো আমার এতটুকু লাগবে, তো আমি একটা স্টার দিলাম, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, সো আমার এই পার্টটুকু ও কমেন্ট করে ফেলবে। এটাই হচ্ছে মাল্টিলাইন কমেন্টের কাজ, রিভার্ট করে ফেলে।
তারপর কি আছে ভ্যারিয়েবলস। তো আমাদের ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবলস আছে। ভ্যারিয়েবলস কি আমাদের কোনো একটা ভ্যালু স্টোর করার জন্য যেটা আমরা ইউজ করি। তো ভ্যারিয়েবল জাস্ট নিলেই হয় না, কিছু টাইপ ওকে ডিফাইন করে দেওয়া লাগবে কোন টাইপের ভ্যারিয়েবল হবে। মানে হচ্ছে গিয়ে আমরা কি ধরনের ভ্যালু ওর ভিতর রাখবো, তাই না? ভ্যারিয়েবলটা হচ্ছে তোমার একটা এমটি বক্স, এমটি স্পেস, যেখানে তুমি কিছু রাখতে পারবে, বাট তোমাকে টাইপ ডিফাইন করে দিতে হবে আগে থেকে যে আমি এই ধরনের ভ্যালুটা আমি ওর ভিতর রাখবো। কি কি টাইপ আছে আমাদের সি প্লাস প্লাসে? বেসিক্যালি যে নরমাল আমরা সবসময় ইউজ করি ইন্ট, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং আর ইন্ট হচ্ছে তোমার নাম্বার। সো যে কোনো নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার কি হোল নাম্বার, ঠিক আছে? কোনো ফ্র্যাকশন থাকবে না এর ভিতর। সো মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং একটা রেঞ্জ আছে, এটা সামনে দেখবো আমরা। ডাবল, ডাবল হচ্ছে তোমার ফ্র্যাকশন টাইপ, যার মধ্যে ফ্র্যাকশন থাকবে। ক্যারেক্টার হচ্ছে তোমার জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টার রাখতে পারবা, যেমন যে সিঙ্গেল কোটের ভিতর একটা সিঙ্গেল ক্যারেক্টার এ বি অন্য কিছু রাখতে পারো। স্ট্রিং হচ্ছে তুমি মাল্টিপল ক্যারেক্টার একসাথে করে একটা ওয়ার্ড হিসেবে রাখতে পারবা, যেমন হ্যালো ওয়ার্ল্ড পুরোটা একটা, তাই না? ডাবল কোটের ভিতর থাকলে ওটা স্ট্রিং হয়, আর সিঙ্গেল কোটের ভিতর থাকলে ক্যারেক্টার। আর বুল হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু। তো বুলিয়ান তো তোমার ফলস কি হয়, বুলিয়ানের মান ট্রু না হলে ফলস হয়, তাই না? তো এটা দুইটা স্টেটই থাকে, ট্রু অথবা ফলস, দেখবো আমরা সামনে। আচ্ছা, তো সিনট্যাক্সটা কিরকম হয়? টাইপ, আমার ডেটা টাইপটা আগে ডিক্লেয়ার করতে হবে, তারপরে ভ্যারিয়েবলের নেম, ভ্যারিয়েবলের নামটা হবে, তারপরে ভ্যালু। যেমন আমরা কয়েকটা एग्जांपल দেখি এখানে, পরে কোডেও দেখবো এগুলা। সো ইন্ট হচ্ছে কি আমার টাইপ, মাই নাম, মাই নাম্বার, আর তার একটা ভ্যালু অ্যাসাইন করতে তুমি চাইলে পরেও করতে পারো, শুধু আগে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে তারপরেও করতে পারো। সেম ডাবল, মাই ফ্লোট নাম, এভাবে ডিক্লেয়ার করছে। তো ক্যারেক্টার জন্য ডিক্লেয়ার করছে মাই, একটা সিঙ্গেল ক্যারেক্টার, স্ট্রিং এর জন্য একটা স্ট্রিং, আর বুলিয়ানের জন্য দুইটা স্ট্রিং, ট্রু অথবা ফলস। সো এটা নরমালি আমরা কিছু কিছু ক্ষেত্রে কোড করার সময় চেক করি কিছু কোনো কোনো কন্ডিশন, তার ওই জন্য এই বুলিয়ানটা ইউজ করি। এটা খুব একটা ইউজ হয় না এছাড়া। তো এই পর্যন্ত আছে আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার্স কি? সি প্লাস ভ্যারিয়েবলের যে তুমি নামগুলো দিবা, সেটা ইউনিক হইতে হবে, কিছু রুলস রেগুলেশন মেনে তারপর তোমার এই ভ্যারিয়েবলের নামগুলো বানাইতে হবে। সি তো পড়ছো মেবি, সেম সেম এখানেও। তো ইউনিক নেমগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার ক্যান বি শর্ট নেমস, ডিসক্রিপটিভ নেম, মানে কি কাজ করতেছো তার উপর ভিত্তি করে তুমি নাম রাখতে পারো, তোমার ইচ্ছা। বাট এটা কিছু রুলস আছে যেটা আমরা দেখবো, যে জেনারেল রুলস ফর নেমিং ভ্যারিয়েবলস। তো ভ্যারিয়েবল নেম করার জন্য কি রুলস হতে পারে, হ্যাঁ? সো নেমস ক্যান কন্টেইন লেটার্স, ডিজিট অর আন্ডারস্কোর, মানে লেটার, ডিজিট আর আন্ডারস্কোর এগুলো আমরা ইউজ করতে পারি। বাট নেমস মাস্ট বিগিন উইথ এ লেটার অর এন আন্ডারস্কোর, কোনো লেটার বা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে, নাম্বার দিয়ে শুরু হতে পারে না, ঠিক আছে? তো সবসময় কি ডিজিট ডিজিট দিয়ে শুরু হবে না, হয় কোনো লেটার দিয়ে শুরু হবে, না আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে। নেমস আর কেস সেনসিটিভ, তার মানে হচ্ছে তুমি প্রত্যেকটা কেস যদি ডিফারেন্ট হয় দুইটা ভ্যারিয়েবলের মধ্যে, তার জন্য দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল হবে। যেমন দেখো মাই ভার নামে একটা ভ্যারিয়েবল, এটাও কিন্তু মাই ভার, বাট এখানে ভি ক্যাপিটাল, এখানে ভি স্মলার, এই জন্য এটা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন। সো কেস সেনসিটিভ বিষয় হচ্ছে আপার কেস বা লোয়ার কেস এটার উপর ভিত্তি করে কিন্তু ডিফারেন্সিয়েট হয়ে যাবে। নেম ক্যানট কন্টেইন হোয়াইট স্পেসেস, মানে তুমি একটা ভ্যারিয়েবলের নাম যখন ডিক্লেয়ার করবে তার মধ্যে হোয়াইট স্পেস থাকতে পারবে না, অর স্পেশাল ক্যারেক্টারস লাইক এক্সক্লেমেটরি সাইন, হ্যাশ অর পার্সেন্টেজ, এগুলা ইউজ করা যাবে না। Reserved words like C++ keywords such as int cannot be used as name. তো C++ আমার কিছু কি রিজার্ভ করা ওয়ার্ড আছে যেগুলো আমার কম্পাইলার আলাদাভাবে চিনে ওদেরকে, এগুলোকে ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করা যায়। যেমন ইন্ট এটা কি ডাটা টাইপ, তাই না? ডাটা টাইপকে তুমি কোনো ভ্যারিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবে না, তাহলে কম্পাইলার এরর মেসেজ দিবে। এটা হচ্ছে কথা, এগুলো আমরা পরে দেখব। তো একটা কোশ্চেন এখানে দেখো, তাহলে which one of the following is not a valid C++ identifier? সিফাত আছিস? তো তোমরা বলো তো এটা অ্যানসার কোনটা হবে? হ্যাঁ 2 নাম্বারটা। দুই নাম্বারটা হবে ভাইয়া। ভাইয়া 2 নাম্বারটা। কারণ কি নাম্বার দিয়ে শুরু হয়েছে, তাই তো? বাকিগুলো ভ্যালিড, আন্ডারস্কোর থাকতে পারে, তো কিন্তু স্পেস থাকবে না।
তারপরে আচ্ছা তাহলে আমরা এইগুলা একটু দেখে ফেলি পরে, তারপরে বাকি চলে যাবো। এই পার্টের উপরে আমি কমেন্ট করে দিই। সো দেখি, যেমন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি int, তারপর ধরো a নাম দিলাম ওর। তা ও কি হলো, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল যার নাম দিলাম আমি a। এখন তুমি ধরো একে এখানে শেষ করে দিও, ওকে কিছু ভ্যালু অ্যাসাইন করবে না। তুমি চাইলে পরে ওকে ওকে ভ্যালু অ্যাসাইন করতে পারো, চাইলে ওকে এখানেও করতে পারো। ইকুয়াল টু ধরো তুমি দিলাম 5। এখন তুমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো ইন্টিজার ধরো b, এটা তুমি পরে অ্যাসাইন করতে পারো। b ইকুয়াল টু ধরো তোমার 3। আর ধরো আমরা c আউট করি এই ফাঁকা স্পেস দিলাম সো a আর b আউটপুট আমরা একটু দেখি কি আসে। 5 আসলে এর জন্য, 3 আসলে b এর জন্য। সেম সে তুমি ডাবলের জন্য করতে পারো, স্ট্রিং এর জন্য করতে পারো। আমরা ভ্যারিয়েবল দিলাম d। আচ্ছা এটা যখন চলো এখানে একটা ছোট করে ইমেজ ইউজ করে দিই, চলে আসবে সবকিছু। তো দেখো ডাবল ভ্যালু প্রিন্ট হচ্ছে। তোমরা চাইলে প্রিন্ট করার সময় স্ট্রিং নাম্বার একসাথে করে প্রিন্ট করতে পারবা। যেমন আমরা যদি শুধু d না দেখে আমরা লিখতে পারি স্ট্রিং টেক্সট মেসেজ আগে দিই d ডাবল নাম্বার ইজ, তারপর তুমি আরেকটা ইনসার্শন অপারেটর দিবা, তারপর d দিলাম, তারপরে এন্ড দিলাম। আমরা একই সাথে অনেকগুলো জিনিসও প্রিন্ট করতে পারি এইভাবে। স্ট্রিং নাম্বার মাল্টিপল টাইপের ডাটাও আমরা প্রিন্ট করতে পারি। দেখো দি ডাবল নাম্বার ইজ ইকুয়াল টু, এইভাবেও প্রিন্ট করতে পারি। তারপর আমাদের স্ট্রিং আছে, ধর আমরা স্ট্রিং ডিফাইন করি, স্ট্রিং s হলো s ইকুয়াল টু ধর দিলাম মাই স্ট্রিং। স্ট্রিং যখন তুমি নিতেছো এটার মধ্যে তুমি চাইলে হোয়াইট স্পেস দিতে পারো, তোমার ইচ্ছা মতো যেরকম দিবে। যত এই ডাবল কোটের মধ্যে তুমি যা দিবা ওইটাই তোমার এক্সিকিউট হবে। তো এটা প্রিন্ট করি, তো এইভাবে হচ্ছে আমরা ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করতে পারি। ভ্যারিয়েবল যেন বড় নামও ক্রিয়েট করতে পারি। এখন যদি ধরো আমি টু স্ট্রিং দিলাম, এখন নাম্বার দিয়ে শুরু করছি, এখন কিন্তু ইরো দেখা যাচ্ছে আমাদের, তাই না? এক্সপেক্টেড এন্ড আইডেন্টিফায়ার মানে এটা ভ্যালিড কোনো আইডেন্টিফায়ার না। তুমি চাইলে আন্ডারস্কোর দিয়ে শুরু করো, এখানে জাস্ট তুমি সামনে একটা আন্ডারস্কোর দিয়ে দাও, এখন আর কিন্তু কোনো ইরো দেখা যাচ্ছে। তাহলে এটা এভাবে তুমি নামকরণ করতে পারো, সেম কাজই হবে। আচ্ছা তারপর একটা আছে কনস্ট্যান্ট। এখন দাও তুমি চাইলে তোমার এখানে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছো না এর ভ্যালুটা চেঞ্জ করতে পারো। তুমি b এর ভ্যালু আগে তুমি ডিক্লেয়ার করছো কত 3, তাই না? তুমি আবার b ইকুয়াল টু নতুন একটা ভ্যালু তুমি অ্যাসাইন করতে পারো, 1 2 3 123 আমরা অ্যাসাইন করে দিলাম। এখন আবার b এর ভ্যালুটা আমি প্রিন্ট করি, দেখি কি হয়। এখন দেখো b এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এখন তুমি ধরো চাইতেছো যে তোমার ভ্যালুটা কেউ চেঞ্জ করতে পারবে না, তাহলে তুমি কি করবা,
ওটা কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করে দিবা। যেমন আমার ধরো a ইকুয়াল টু 5, আমি তাহলে ওকে ধরো করে দেই কনস্ট্যান্ট। আচ্ছা আলাদাভাবে কিছু একটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের কাজ হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটাকে একদম কনস্ট্যান্ট বানিয়ে দিব, ওকে কেউ চেঞ্জ করবে না। তো কনস্ট্যান্ট ইন্টিজার const equal to ধরো 34, সরি এটা নাম সেভ হয়ে গেছে কন। এখন তুমি যদি চাও কনের ভ্যালুটা চেঞ্জ করতে, ও কিন্তু দিবে না তোমাকে। এক্সপ্রেশন মাস্ট বি মডিফাইবল এল ভ্যালু, মানে ওকে মডিফাইবল হইতে হবে। বাট দেখো আমাদের যেহেতু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছে, ওকে আর কেউ চেঞ্জ করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের কনস্ট কিওয়ার্ড কাজ। কনস্ট কিন্তু একটা এই যে তোমার রিজার্ভ কিওয়ার্ড, এই জন্য তুমি যদি কোনো ভ্যারিয়েবলের নাম দিতে চাও কনস্ট, তুমি পারবে না, তোমাকে এরর দেখাবে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা এবার আরেকটা জিনিস আমরা একটু দেখি। আমরা এতক্ষণ ধরে তো নিজে নিজে ইনপুট দিচ্ছি, তাই না? তো আমরা ইউজার থেকে ইনপুট কিভাবে নিব, এইগুলো একটু কমেন্ট আউট করে দেই আমি। আচ্ছা ধরো আমার ইউজার থেকে ইনপুট নিতে হবে, তো আমি ইউজারকে আগে একটা মেসেজ দিই সুন্দর করে যে ইন্টারের নাম্বার। কিভাবে দিব? সি আউট করবো না, আমি যদি ইউজারকে কিছু একটা প্রিন্ট করতে চাই, ইউজারকে দেখানোর জন্য প্রিন্ট করবো। কি প্রিন্ট করবো? একটা স্ট্রিং, যেমন দিলাম এন্টারে নাম্বার। ওকে, তুমি চাইলে এন্ডেল দিলে নেক্সট লাইন থেকে ইনপুট নেবে, যদি এন্ডেল না দাও এই লাইনে থেকে ইনপুট নেবে। আমরা ধরো এন্ডেল দিয়ে দিই, আমার একটা আউটপুট হয়ে গেল। এখন কথা হচ্ছে আমার ইনপুট নিতে হবে। আমি ইনপুট নেওয়ার জন্য আগে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, আর আমি যে ইনপুট নিব নিয়ে কিসের ভিতর রাখবো, তাই না? আমি যে শুধু বললেই তো হবে না যে আমাকে ইনপুট দাও, কিসের ভিতর রাখবো, তো সেই জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেমন আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার ধরো পি, পি করলাম, ওকে কিছু অ্যাসাইন করলাম না ভ্যালু। এখন আমি ইউজার থেকে পির ভ্যালুটা নিব, আমি লিখবো সিইন পি। আমরা দেখছিলাম সি আউট কি করে, আউটপুট দেয়, সিইন কি করে, ইনপুট নেবে। এই অপারেটরটা বলে এক্সট্রাকশন অপারেটর, ঠিক আছে? আর এটা হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল, মানে আমি ইউজার যে ইনপুটটা দিবে এই ইনপুটটা পি এর ভিতর চলে আসবে, কার থ্রুতে? সিইন থ্রুতে। এখন পিতে আমি ভ্যালুটা যদি পাওয়া যায়, তাহলে আমাকে দেখাইতে হবে যে পিতে কি আছে। তাহলে আমি আরেকটা আউটপুট দেই যে আমার পিতে কি আছে, দা ভ্যালু ইন পি ইজ, হ্যান্ডেল দিচ্ছি না কারণ আমাকে পাশাপাশি অ্যান্সারটা দেখাবে, এই জন্য যদি নিচের লাইনে যেতাম তাহলে একটা হ্যান্ডেল দিতাম। দেখো তাহলে আমার কোডটা রান হয়ে গেল, কোথায় ইন্টারের নাম্বার, যেহেতু আমি হ্যান্ডেল দিছিলাম কোডের ভিতরে, দেখো হ্যান্ডেল দিলাম, তার জন্য নিচের লাইন থেকে আমার ইনপুটটা চাইতেছে, তাহলে কি এই লাইনে চাইতে। তো আমি ধরে দিলাম 56। ও সরি, আমি এখানে পি দেই নাই, তাহলে আউটপুট হবে কিভাবে? এরপর হ্যান্ডেল দেওয়া যায়। আমি আমরা দিলাম 56, তো the value in p is 56। এইভাবে হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুটটা নিতে পারি। আর শুধু যে ইনপুট নিতে পারি এরকম না, তুমি চাইলে একটা স্ট্রিংও নিতে পারো। তুমি ধরো একটা স্ট্রিং ডিক্লেয়ার করো, কিন্তু যেটা ইনপুট নাও ওটা আগে ডিক্লেয়ার করে নিতে হবে যে টাইপের নিবা। স্ট্রিং এস নিলাম, তুমি এবার ধরো আমরা কোনো মেসেজ দিব না, আমরা জাস্ট ইউজার যা দিবে ইনপুট নিয়ে নেবে। সিপি করার ক্ষেত্রে নরমালি খুব একটা মেসেজ দেওয়া হয় না, জাস্ট ইনপুট দেওয়া থাকে, আমরা জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়ে নিই। সিএস করলাম, তারপরে একটু আমি জাস্ট আমি দিলাম হ্যালো, ভ্যালু ইজ ইন এস। সেভাবে আমরা হচ্ছে ইনপুট গুলো নিতে পারি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে ইনপুট নেওয়া নিয়ে? হ্যালো
না ভাইয়া নেই। ক্লিয়ার সবাই পর্যন্ত, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটু স্লাইড অ্যাডভান্স করি। মোস্টলি তোমাদের সব পড়া জিনিসপত্র, খুব একটা নতুন কিছু নাই, একদম ইন্টারঅ্যাক্টিভ। ওকে, সো ইউজার ইনপুট শেষ আমাদের পড়া। আমরা কনস্ট্যান্ট দেখছি, কনস্ট্যান্ট দেখা হয়েছে, ইউজার ইনপুট দেখা হয়েছে, ডাটা টাইপ নিয়ে আমি একটু আলোচনা করি। আমরা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ারের সময় বলছিলাম যে আমাদের কিছু ডাটা টাইপ আছে, তাই না? আর এই ডাটা টাইপ গুলা কিরকম, কি কি ডাটা টাইপ আছে আমাদের সি প্লাস প্লাসে। সো প্রথমে দেখি বুলিয়ান। বুলিয়ান জানি যে ট্রু আর ফলস যে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। ওর সাইজ কত? 1 বাইট, অর্থাৎ আমার মেমোরিতে ও 1 বাইট জায়গা নেবে। 1 বাইট মানে 8 বিট, ঠিক আছে? সবসময় এগুলো কিন্তু বাইট দিয়ে লেখা, এটা একটু খেয়াল রাখবা কত বাইট জায়গা নিচ্ছে। ক্যারেক্টার এটা সেম 1 বাইট, একটা ক্যারেক্টার 1 বাইট জায়গা নিচ্ছে, তাই না? একটা ক্যারেক্টার আমরা কিভাবে ডিফাইন করি? একটা সিঙ্গেল কোটের ভিতরে লিখি একটা ক্যারেক্টার, আর স্ট্রিং ডাবল কোটের ভিতরে লিখি। তো একটা ক্যারেক্টার 1 বাইট জায়গা নিচ্ছে। ইন্টিজার 2 আর 4 বাইটস। কখন নিচ্ছে? যখন শর্ট ইন্ট হইতেছে। যখন নরমাল ইন্ট হইতেছে তখন 4 বাইট নিচ্ছে। আর তুমি যদি লং ইন্ট ইউজ করো ওইটার ক্ষেত্রে 8 বাইট জায়গা নেবে। এটা সামনে দেখবো আমরা। ফ্লোট, ফ্লোট কি করে? ইন্টিজার কি হোল নাম্বারে স্টোর করে, কোনো দশমিক পয়েন্ট নাই। ফ্লোটে কি? ফ্লোট আর ডাবল সেম জিনিস। ফ্লোটে তুমি ফ্র্যাকশন নাম্বার স্টোর করতে পারো, ডাবলও ফ্র্যাকশন নাম্বার স্টোর করতে পারো। ফ্লোটের তোমার সাইজ আর ডাবলের সাইজ ডিফারেন্ট। কি ডিফারেন্স? ফ্লোটে 4 বাইট জায়গা আছে, তোমার 6 বা 7 ডেসিমাল ডিজিট পর্যন্ত দেখাবে। নরমালি 6 ডিজিট দেখায়, মানে দশমিকের পরে 6টা ডিজিট দেখাবে এক্সট্রা। বাট ডাবল টাইপের যে ডাটা টাইপ যদি তুমি ইউজ করো, তো দশমিকের পরে প্রায় 15টা ডেসিমাল ডিজিট দেখাবে দশমিকের পরে। সো এই জন্য ফ্লোটের চেয়ে ডাবল ইউজ করাটা তোমার কি ভালো। অনেক সময় ধরো যে ফ্লোটে তোমার জায়গা হয় না সব, তোমার যতগুলো ডিজিট দরকার, হয়তো দশমিকের পরে 10টা ডিজিট চাইছে তোমার কোনো একটা প্রোগ্রামে, আর তুমি তো 6টা ডিজিট দিয়ে অ্যান্সার দিতে পারবা। তো এইটাই হচ্ছে কথা। ফ্লোট ডাবল এগুলো হচ্ছে বেসিক টাইপ। এখন এগুলোর উপরে কিছু মডিফায়ার আছে। এই যে several of the basic types can be modified using one or more of these type modifier, যেমন signed, unsigned, short, long। সাইন কি? সাইন মানে হচ্ছে আমার যে এই যে ইন্টিজার নাম্বারগুলো আছে, এগুলো সাইন বলতে পজিটিভ নেগেটিভ উভয় বোঝায়, আর আনসাইন বলতে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলোকে বোঝায়। বুঝতে পারছো? আনসাইন, সাইন হচ্ছে শর্ট মানে ইন্টিজারের শর্ট ভার্সন, ছোট আরো কম রেঞ্জের মধ্যে একটা ভ্যালু। তোমার যদি ধরো তুমি জানো যে আমার এত থেকে এত রেঞ্জের মধ্যে ভ্যালু আছে, তো তুমি চাইলে শর্ট ইউজ করতে পারো। তুমি যদি না আমার এই শর্টের রেঞ্জে আমার ভ্যালুটা মানে হইতেছে না, তাহলে আমরা লং এই নরমালি ইন্ট ইউজ করবো। এখন তুমি মনে করো যে লং ইন্টের থেকেও বড় কিছু আসলো, তখন আমরা লং ইউজ করবো। তো এখানে একটা চার্ট আছে সুন্দর, যেটার মধ্যে প্রত্যেকটা জিনিস ডিফাইন করা আছে। দেখো ক্যারেক্টার নরমালি কি 1 বাইট লাগে, সাইন্ড হইতে পারে, আনসাইন্ড হইতে পারে, তাই না? -127 থেকে +127। আর এটা কেমনে হয়? 1 বাইটে কত বিট? 8 বিট না? তাহলে আমরা 8 বিটের কোনো একটা বাইনারি নাম্বার যদি হয়, আমরা কয়টা মানে যে নাম্বারকে ইয়ে করতে পারি? 8টা বিট দিয়ে কয়টা নাম্বারকে আমরা প্রকাশ করতে পারি? 2 টু দি পাওয়ার 8 - 1, তাই না? এখন যেহেতু আমাদের সাইনের জন্য তো একটা বিট চলে যেতেছে, তার মানে থাকতেছে কত? 7টা বিট। এই জন্য হচ্ছে 2/7 কত? 128 না? তাহলে 2/7 - 1 হচ্ছে কত? 127। এই জন্য -127 থেকে +127 পর্যন্ত আমরা ইউজ করতে পারতেছি। অথবা এখন দেখো ক্যারেক্টার কিন্তু সাইন আনসাইন কোনটা হবে আমরা জানি না। টিপিক্যালি তোমার সাইন দি থাকে সবগুলো ক্যারেক্টার বলো, ইন্টু বলো, সবগুলো সাইন দি থাকে। এন্ড আনসাইন যদি তুমি ইউজ করো, তার মানে ওর মধ্যে কোনো সাইন নেই। সাইন নাই মানে কি? আমি যে প্রথমে যে একটা সাইন বিট ছিল এক্সট্রা 8 নাম্বার বিটটা, লেফট থেকে 8 নাম্বার বিটটা, এটা এখন আমি ইউজ করতে পারতেছি। তার মানে কি 2 টু দি পাওয়ার 8 - 1 কত হলো? 256 - 1 55। তাহলে 0 থেকে 255 পর্যন্ত আমি নাম্বার গুলোকে কি এই করতে পারতেছি, এক্সপ্রেস করতে পারতেছি এটা দিয়ে। বুঝতে পারছো এটুকু? জি ভাই। না বুঝলে বললো। আর সাইন ক্যারেক্টারের ক্ষেত্রে আগে বলছি, সাইনের জন্য কি আমার 1 বাইট মানে কি 8টা বিট। 8টা বিটের একদম লেফটের যে বিটটা থাকে, মোস্ট লেফটের বিটটা, ওটা কি সাইন বিট হিসেবে ইউজ করি আমরা।
0 থাকলে পজিটিভ, 1 থাকলে নেগেটিভ। তাহলে বাকি থাকে আর কয়টা বিট? 7টা বিট। 7টা বিট দিয়ে তুমি কয়টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারো? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাই না? 2 টু দি পাওয়ার 7 এ কত? 128। 128 থেকে 1 গেলে কত? মাইনাস 1 গেলে কত? 127। তার মানে কি মাইনাস 127 থেকে প্লাস 127 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারি সাইন ক্যারেক্টার। সেম ইন্টিজার কত? 4 বাইট, তাই না? 4 বাইটে কত বিট? 2 বিট, তাই না? জি। হ্যাঁ, তো সেম যে সাইন্ড ইন্ট যদি হইতো, দেখো সাইন্ড ইন্টের জন্য কি হয়? সাইন্ড ইন্টের জন্য কি হয়? আমার একটা বিট তো চলে যায়, তাহলে থাকে কয়টা? 31 বিট। তো 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1 এর জন্য এই নাম্বারটাই আসবে। যদি চাও কেউ ক্যালকুলেট করে দেখতে পারো। আর আনসারের জন্য দেখবে সবগুলো বিট আমরা ইউজ করতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1, তো 0 থেকে এই পর্যন্ত নাম্বার চলে আসে। বুঝছো? প্রত্যেকটা সেম। এই যে আনসাইন। আর শর্ট ইন্টে কি হয়? শর্ট ইন্ট 2 বাইট। ওই আমরা বলছিলাম না যে ইন্টিজার ক্যান বি 2 বাইট, 4 বাইট, 8 বাইট। এই মডিফাই করে কি আমাদের যে সামনে যে এগুলো শর্ট ইন্ট 2 বাইট হবে। 2 বাইটের জন্য কত? 16 বিট। 16 বিটের জন্য 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1 যদি সাইন হয়, আর আনসারের জন্য 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1। সেম লং ইন্টের জন্য 8 এই লং ইন্ট যেটা, এটা এখানে লং দিছে, আরটা আছে লং যেটা হচ্ছে আমার তোমার 8 বাইটের হয়। এখানে আর তেমন কিছু নাই। আর ফ্লোটের জন্য দেওয়া আছে 4 বাইট মাইনাস 3, 10 টু দি পাওয়ার এগুলো দেওয়া, 7 ডিজিট, 15 ডিজিট, এগুলো অত বেশি তোমার বোঝা দরকার। এই কয়টা মাথায় রাখলে হবে, কারণ আমাদের সিপিতে নরমালি হচ্ছে তোমার ইন্ট আর লং ইন্ট, এই দুইটা জিনিস আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে রেজাল্টটা হয় যে ইন্টিজার 4 বাইট ইন্টিজারের মধ্যে থাকে না, বা ইনপুটে অনেক সময় হয় যে এই তোমার 4 বাইট ইন্টিজারে স্টোর করা পসিবল হয় না, তখন আমরা হয়তো লং ইন্ট ইউজ করি। সো একদিক দিয়ে সেফ হয় যদি তুমি লং ইন্ট ইউজ করো সব জায়গায়। আর ডাব্লিউ ক্যারেক্টার মানে হোয়াইট ক্যারেক্টার, যেটা 2 বাইট হয় নরমালি। আর লং ডাবল হচ্ছে ডাবল এর মধ্যে জাস্ট এক্সট্রা কিছু স্পেস থাকে। তারপরে দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা রাডারের সাইজ কত। তো এটা জাস্ট আমার সাইজ অফ হচ্ছে আমার একটা অপারেটর, যেটাতে আমরা এটাকে ডাটা টাইপের সাইজ কিরকম হয় এটা দেখতে পারি। সো এটা করে একটু দেখি আমরা। আমি সবকিছু আচ্ছা, তো সি আউট হচ্ছে নরমালি আমাদের আউটপুট দেখাই। তো আমরা ধরো দেখাবো ইন্টিজারের সাইজ কত, এটা তো আমরা দেখি। সাইজ অফ ইন্ট, সাইজ অফ হচ্ছে আমার একটা অপারেটর ফাংশন বলতে পারো কথা। তো সাইজ অফ ফাংশন এর ভিতর তুমি যে ডাটা টাইপটা দিয়ে দাও, ও করবে কি ওর জন্য কত সাইজ নিচ্ছে সেটা বের করে দেয় আমাদেরকে। সাইজ অফ ইন্ট ইজ 4। তুমি চাইলে এটার জন্য আমরা ডাবল বের করি। ডাবল সাইজ কত নিচ্ছে বের করে 8 বাইট নিচ্ছে। তারপর স্ট্রিং এর জন্য দেখি, স্ট্রিংটা তো একটা ক্লাস, এটার জন্য ক্যারেক্টারের জন্য দেখি আমরা। আচ্ছা, এক ক্যারেক্টারের জন্য 1 বাইট নিচ্ছে। স্ট্রিং এর সাইজ ডিপেন্ড করে হচ্ছে কি ও কতগুলা ক্যারেক্টার আছে ওর ভিতরে তার উপরে। আর তারপর আমরা লং এর জন্য দেখি।
লং এর জন্য আমাদের 8 বাইট আসে 64 বিট ইন্টিজার বলে করো। সো সাইজ অফ আমরা বুঝতে পারছি এটুকু যে কোনটা কোন সাইজ অফ দিয়ে আমরা কি করি, জাস্ট কোন ডাটা টাইপের সাইজ কতটুকু, মেমোরিতে কতটুকু সাইজ সে নিচ্ছে সেটা আমরা দেখতেছি। একটু রেসপন্স করে সবাই, এটুকু ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। পরে যেটা নিয়ে আমরা আলোচনা করব টাইপ কাস্টিং। আচ্ছা, টাইপ কাস্টিং কি? আমাদের একটা ডাটা টাইপকে অন্য একটা ডাটা টাইপে কনভার্ট করার প্রসেসটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং দুই ভাবে হতে পারে, ইমপ্লিসিটলি হতে পারে, এক্সপ্লিসিটলি। ইমপ্লিসিটলি কি অটোমেটিক হয় কম্পাইলারের দ্বারা, আর এক্সপ্লিসিটলি তুমি চাইতেছো ওকে এই ডাটা টাইপে কনভার্ট করতে, তুমি তোমার ইচ্ছা মতো যদি কনভার্ট করো এটা হচ্ছে। আর 11টা একটা ব্রেক। দেখা যাচ্ছে তো সবকিছু, তাই না? প্রবলেম হচ্ছে কারো কিছু কোনো দেখতে? হ্যালো, ঠিক আছে ভাইয়া। না ভাইয়া, প্রবলেম হইতেছে না। আচ্ছা টাইপ কাস্টিংটা আমরা একটু দেখি। ধরো আমাদের ভ্যারিয়েবল আছে ইন্টিজার, ধরো আই দিলাম আমরা, আরেকটা ভ্যারিয়েবল আছে ডাবল ডি। সো আয়ের ভিতর আমি রাখলাম 8। এখন আয়ের ভ্যালুটা যদি তুমি ডি এর মধ্যে রাখো, পরে প্রিন্ট করছি, তো ডি এর ভ্যালুটা প্রিন্ট হয়ে গেল। তো এখানে কাজ হচ্ছে কি, আমার আই কি একটা ইন্টিজার ভ্যালু, তাই না? আর ডি কি একটা ডাবল। তো তুমি যখন আই কে ডি এর ভিতর রাখতেছো, রাখার পর অটোমেটিক্যালি এই তোমার আই এর ভ্যালুটা ডাবল কনভার্ট হয়ে যাচ্ছে। আর এটা এইভাবে তুমি দেখে হয়তো বুঝতেছো না। আমরা যদি আরেকভাবে দেখি, উল্টা কাজটা করি। ধরো আমার একটা ভ্যারিয়েবল আছে, তো তুমি দিলে 3.5। এখন এটা তুমি একটা ইন্টিজারের মধ্যে রাখো, এখন যদি তুমি d1 এর ভ্যালুটা এর ভিতর রাখো, প্রিন্ট করে দাও, দেখো শুধু 3 প্রিন্ট হয়েছে, তাই না? আমাদের d1 এ কি ছিল, 3.5 ছিল। এখন আমি যখন ওরে i1 এর ভিতর রাখছি, রাখার পর আমার কি হচ্ছে, আমার এটা টাইপ কাস্ট হয়ে গেছে। টাইপ কাস্ট হয়ে এই ডাবলটা ইন্টিজার পরিণত হয়ে গেছে। আর ইন্টিজার তো আমরা জানি যে ফ্র্যাকশন রাখতে পারে না, এইজন্য শুধুমাত্র হোল যে পার্টটুকু ছিল 3 ও এইটুকুই রাখছে। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে একটু কেয়ারফুল হতে হবে আমরা কোনটাকে কার ভিতরে টাইপ কাস্ট করতেছি। যদি আমরা শর্ট ডাটা টাইপকে কোনো লং কোনো ডাটা টাইপের ভিতর কাস্ট করি তাহলে সমস্যা নাই। যেমন আমি দেখো ইন্টিজারকে ডাবলের ভিতর কাস্ট করছি, আমার কিন্তু কোনো ডাটা লস হবে না এই ক্ষেত্রে। বাট তুমি যদি ডাবলকে একটা ইন্টিজারের ভিতর কাস্ট করতে যাও তাহলে কিন্তু তোমার ডাটা লস হইতেই পারে। তো এই বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। এখন ধরো তোমার ইমপ্লিসিটটা কি, তাহলে এটা তো গেল ইমপ্লিসিটটা, তাহলে এক্সপ্লিসিটলি টাইপ কাস্ট হলে তোমরা টাইপ কাস্ট করে দিচ্ছ। মানে ধরো আচ্ছা এটাই দেখি যে d1 আছে না, ওকে তুমি আগেই ইন্টিজারে কনভার্ট করে, সো যখন আমি সামনে ও ডাটা টাইপটা লিখে একটা ব্র্যাকেট দিয়ে দেব, তো এটা হচ্ছে আমার একটা টাইপ কাস্টিং, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এর ওয়ে। এখন কি হলো, আমরা জাস্ট ডাবলটা ইন্টিজারে কনভার্ট করে তারপরে ওর ভিতরে যাইতেছে, আউটপুট তোমার সেমই আসবে। সবগুলো সব ক্যারেক্টার কিন্তু আমরা সব এই টাইপ কাস্ট করতে পারি না।
তাই না? নাম্বার টাইপকে তুমি যদি ক্যারেক্টারে কাস্ট করো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আজকে ভ্যালু উল্টাপাল্টা হয়ে যাবে। সেটাও দেখবো আমরা। ধর আমার একটা ক্যারেক্টার আসছে, ক্যারেক্টার সি ইকুয়াল টু ধর আমি দিলাম এ। হ্যাঁ, তুমি সি আউট করো, সি এ প্রিন্ট হয়েছে, নরমাল বিষয়টা। এখন তুমি ধরো ওরা একটা ইন্টিজারের ভিতর রাখলা, এখন দেখি তো এটা প্রিন্ট করে কি আসে। এখন দেখো আমার কিন্তু 97 প্রিন্ট হলো। 97 কই থেকে আসলো? আমার ছোট হাতে যে এ, ওর আজকে ভ্যালু হচ্ছে 97। এটা আমি যখন হোভার করতেছি তোমার দেখো ক্যারেক্টার 97, ওর আজকে ভ্যালুটা কিন্তু তার মানে কি তুমি যখন একটা ক্যারেক্টারকে ইন্টিজার মধ্যে টাইপ কাস্ট করে দাও তাই কি হইতেছে, ওর আজকে ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তো এইগুলো কিন্তু আমাদের টাইপ কাস্টিং এর কিছু বেসিক কথা। আরো অনেক কিছু আছে, আমি একটু স্লাইডে ফিরে যাই। আচ্ছা, তো টাইপ কাস্টিং নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। টাইপ কাস্টিং is the process of formatting a value from one data type to another. This is a common practice in programming. You need to perform operation that requires specific data types that are several ways to. তো আমরা ধরো তোমার এরকম হতে পারে অনেক সময় যে তুমি দুটো ইন্টিজার ভ্যালু পাইতেছো ইউজার থেকে, বাট তোমার আউটপুটটা দেখাইতে হবে ধরো এদের কোনো রেশিও বা কিছু একটা। তখন তুমি কি করবে? তুমি চাইলে এই ইন্টিজারগুলোকে ডাবল কাজ করে তখন কাজ করতে পারো। এটা দেখবো আমরা। টু টাইপস, ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। তো ইমপ্লিসিট এক্সপ্লিসিট তুমি তো বুঝতে পারতেছো কি হইতেছে। ইমপ্লিসিটে তো অটোমেটিক কনভার্ট হয়ে যাবে, as also known as automatic type conversion. Implicit typecasting is done by the compiler without explicit instruction from the programmer. It usually occurs when an operation involves two different data types. For example, দেখো যে a equal to something, double d equal to, আর তুমি যদি রেজাল্ট a plus b করো কি হবে যে 5 প্লাস এটা যোগ হয়, যেহেতু রেজাল্টটা ডাবল আসছে তুমি এটা যোগ করার পর ডাবলের ভিতর রাখবা। সো আমার ডাটা লস হওয়ার কোনো চান্স নাই। সো 11.5 দেখাবো এটা। আর এখন তুমি নিজে জোর করে ওরে অন্য একটা টাইপে কনভার্ট করে দিতেছো। Explicit typecasting requires the programmer to specify the conversion. There are several methods. C style cast হতে পারে যে আমরা যেটা দেখছি আমার ডাটা টাইপটাকে ব্র্যাকেটে দিয়ে তারপর পাশে হচ্ছে আমার ভ্যারিয়েবলের নামটা থাকবে। আরেকটা আছে তোমার ফাংশনাল কাজ, সেই ক্ষেত্রে তোমার ডাটা টাইপটা বাইরে থাকবে, ভ্যারিয়েবলটাকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিবা। দুইভাবেই করা যায়, যেভাবে তোমার ইজি হয়। আচ্ছা, এটাই তাহলে আমরা ওই পার্টটুকু একটু দেখে আসি। কখন ধরো আমাদের আরেকটু ইমপ্লিসিট টাইপকাস্টিং দেখি আমরা। আচ্ছা, ধরো আমার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, আগে টুকু আমি একটু কমেন্ট করে দিই। a ইকুয়াল টু ধরো 5 আর b ইকুয়াল টু 2, তাই তো? এখন আমি একটা ভ্যারিয়েবল রাখলাম ডাবল টি ইকুয়াল টু a বাই b, a বাই সরি b কলম। এখন দেখি আমাদের আউটপুটটা কি আসে এখানে। দেখো আমার আউটপুট আমি ডাবলের ভিতর রাখতেছি, তাই না? কিন্তু আমার আউটপুট 2 আসতেছে কেন? 5 দিয়ে 2 কে ভাগ করলে তো 2.5 আসতো না মানে, তাই না? যেহেতু ডাবল ফ্র্যাকশন ও গ্রহণ করবে। বাট এখানে প্রবলেমটা হইতেছে তোমার কিন্তু ক্যালকুলেশনটা আগে হইতেছে তারপরে ডি এর ভিতর রাখা হইতেছে। এখন তুমি দেখো এ একটা ইন্টিজার নাম্বার, বি আর একটা ইন্টিজার নাম্বার, তাই না? দুইটা ইন্টিজার নাম্বার, ইন্টিজার ডিভিশনে কিন্তু কখনো তোমার ফ্র্যাকশন আসে না, তাই না?
তো ফ্র্যাকশন যদি না আসে তুমি 5 দিয়ে 2 কে ভাগ করলে কিন্তু হোল 2 পাবা, তাই না? বুঝতে পারছো বিষয়টা? যে জি 5 ভাইয়া 2 দিয়ে যখন তুমি 5 কে ভাগ করবা 2 দুগুণে 4, আর যে একটা থাকতেছে তোমার ভাগতে, ওইটার জন্য যে 0.5 আসবে পরের বার, ওইটা কিন্তু আর এখানে কাজ হইতেছে না। এইজন্য জাস্ট হোল নাম্বারটা আইসা তারপর ডাবল মধ্যে আসতেছে। ডাবল আসার পর ও টাইপ কাস্ট হইতেছে, বাট আমার তো লাভ হইতেছে না। তাহলে আমি কি করতে পারি? আমি একটু ইমপ্লিসিটলি এক্সপ্লিসিটলি টাইপ কাস্ট করে দিতে পারি। আমি আমার একটা ভেরিয়েবলকে যদি ডাবল করে ফেলি তাহলে দেখি কি আসে। এখন দেখো আমার 2.5 এসে গেছে। তো এইখানে হচ্ছে আমার এই যে এক্সপ্লিসিটটা কাজে লাগলো। কিভাবে কাজে লাগলো? আমরা ওই যে একটা দেখলাম না, যেটা একটা নাম্বার কি ডাবল আছে, তাই না? এখন তুমি ডাবলের সাথে যদি লোয়ার টাইপের ডাটা টাইপ, লোয়ার ডাটা টাইপ কি ইন্টিজার, ওর সাথে যে কোনো অপারেশন করো, রেজাল্টটা সবসময় কি হায়ার ডাটা টাইপের মধ্যে যাবে। তো এই জন্য তুমি যখন একটা ডাবল নাম্বারকে ইন্টিজার দিয়ে ডিভিশন করো, তোমার রেজাল্ট অবশ্যই ডাবলই হবে। তারপরে তুমি ডাবলের ভিতর রাখছো, এই জন্য তোমার কি কোনো ডেটা লস হইতেছে না। তো এইখানে হচ্ছে আমাদের এই এক্সপ্লিসিট ডেটা টাইপ টাইপ কাস্টিংটা কাজে লাগতেছে। এ পর্যন্ত কি ক্লিয়ার হচ্ছে সবাই? হ্যালো, জানো জি আমারে ভাই। রেসপন্স করো তোমরা। এখানে তো তোমাদের ভার্সিটির ক্লাসের মতো না যে ভয় পাওয়ার কিছু নাই, সবাই শিখতেই আসছি আমরা। তোমরা রেসপন্স করবা, কোশ্চেন থাকলে বলবা। তাহলে আমরা একটু ব্রেক নেই কি, 10 মিনিটের একটা ছোট ব্রেক নেই। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, ব্রেকের পর আমরা আবার জয়েন করি, নাকি শুরু করে দেই তাহলে আবার। আর একটা টপিক আছে আমাদের, একটা টপিক করলেই শেষ আজকের মতো। মেমরি কনসেপ্ট। মেমরি কি আমাদের হচ্ছে এই যে আমরা ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করি, তাই না? তাহলে এটা মেমরিতে কিভাবে তোমার ওর জন্য জায়গা তৈরি হয়, বা ওর মেমরি কিভাবে বুঝে যে আমার এই ভেরিয়েবলটা এখানে আছে, এই ভিতরে এই জিনিসটা আছে। তো দেখো, ভেরিয়েবলে যখন আমরা নাম দিচ্ছি করেসপন্ড টু অ্যাকচুয়াল লোকেশন ইন কম্পিউটার মেমরি, অর্থাৎ আমি যখন একটা ভেরিয়েবলে নাম দিচ্ছি, আমার ওই যে আমাদের যে কম্পিউটার মেইন মেমরি আছে স্ট্যাক, যেটা স্ট্যাটিকলি আমরা এই করতেছি, অ্যালোকেশনটা করতেছি, এটা স্ট্যাকের ভিতরে ইমপ্লিমেন্ট হয়। স্ট্যাক মেমরিতে গিয়ে ওর জন্য তোমার একটা জায়গা তৈরি হয়ে যায় ওর নামে, ঠিক আছে? সো এভরি ভেরিয়েবল হ্যাজ নেম, টাইপ, সাইজ এন্ড ভ্যালু। নেম, তুমি ভেরিয়েবলের নাম দাও। টাইপ তো ডিক্লেয়ার করে দিচ্ছ, টাইপ যখন ডিক্লেয়ার করতেছো ওর জন্য কি স্পেসিফিক সাইজ আছে, তাই না? যেমন ইন্টিজারের জন্য কি 4 বাইট, ডাবলের জন্য 8 বাইট। তার মানে কি তুমি যখন একটা ডাটা টাইপ ইন্টিজার এ দিচ্ছ, তার মানে এ নামক ভেরিয়েবলের জন্য আমাদের স্ট্যাকে 4টা বাইট কি হচ্ছে স্টোর হয়ে অ্যালোকেট হয়ে যাচ্ছে, তাই না? তো তুমি দিচ্ছ ক্যারেক্টার সি, তো তার মানে কি সি নামক ক্যারেক্টারের জন্য তোমার যেই স্ট্যাক আছে, স্ট্যাকে আমার 1 বাইট জায়গা অ্যালোকেট হয়ে যাচ্ছে। এখন তুমি যে ভ্যালুটা ওকে ইনিশিয়ালাইজ করবে, যে ভ্যালুটা দিবা ওর ভিতরে, ওই ভ্যালুটা কি আমার ওই স্ট্যাকে গিয়ে স্টোর হবে ওই ভ্যারিয়েবলের নামে। সো when a new value placed into variable overrides the previous value, ইনিশিয়ালি কি নাল থাকে, কিছুই থাকে না। তারপর তুমি ধরো একটা ভ্যালু দিবা, ওইটা হবে। তারপর আরেকটা ভ্যালু দিবা, তখন আগেরটা রিপ্লেসে অন্য একটা ভ্যালু হয়ে যাবে। আমরা দেখছি এগুলো কোডে। সো এটাই দেখো, আমরা যখন সি করে ইন্টিজার 1 কে নিচ্ছি, ধরো ইউজার থেকে দিচ্ছে 45 ভ্যালু দিল, তার মানে ইন্টিজার 1 এর জন্য যে জায়গাটা ডিফাইন করা হয়েছে আমাদের স্ট্যাকে, এখানে 45 যোগ হয়ে স্টোর হয়ে গেল। আরেকটা ইন্টিজার তুমি ডিফাইন করো, ইন্টিজার 2, আর ইন্টিজার 2 যখন দিচ্ছ ওইটার পরে ধরো, ওইটার পরে হতে পারে অন্য যে কোনো জায়গা হতে পারে, নরমালি ধরো স্ট্যাকে একটার পর একটাই আসে, তো ওইটার পরে একটা জায়গায় অ্যালোকেট হয়ে গেল ওর জন্য। সো ইন্টিজার 2 ইউজার দিল ধরো 72, তো 72 ভ্যালুটা চলে গেল। এখন সাম নামে আরেকটা ভ্যারিয়েবল তুমি হয়তো বানাইছো, যেটা মধ্যে তুমি কি করতেছো, ইন্টিজার 1 আর ইন্টিজার 2 এর যোগফলটা রাখতেছো। যোগ করে যে ভ্যালুটা আসবে এটা সামের ভিতর রাখবে। তো এইভাবে হচ্ছে আমাদের মেমোরিটা নরমালি অ্যালোকেট হয়। সো এখানে একটু কথা বলা আছে, দেখো when you define a local variable মানে আমরা এই যে কোডের ভিতর যে ভ্যারিয়েবলগুলো বানাইছি, মেইনের ভিতর যে ভ্যারিয়েবলগুলো ইউজ করছি, সবই কি ওই মেইনের জন্য লোকাল ভ্যারিয়েবল, তাই না? মেইন স্কোপের ভিতরে
জন্য লোকাল ভ্যারিয়েবল। The space for it is created by shifting the stack pointer. ধরো আমার স্ট্যাক পয়েন্টারটা এখানে লাই করতেছে, যখন তুমি নতুন একটা এই ভ্যারিয়েবল ক্রিয়েট করলা তখনই ওর জন্য কি জায়গা অ্যালোকেট হয়ে গেল, হয়ে ওইখানে তোমার স্ট্যাক পয়েন্টারটা চলে আসবে। তার মানে আমার এতটুকু জায়গা আমার আরেকটা ভ্যারিয়েবলের জন্য অ্যালোকেট হয়ে গেল। তো thus the space is reserved for it on the stack, মানে কি আমার যে আমি বলছিলাম যে স্ট্যাকের ভিতর ওর জন্য কি জায়গা ক্রিয়েট হয়ে গেল। এখন তুমি ভিতরে ভ্যালু দাও না দাও সমস্যা নেই, আমার কোড যতক্ষণ ধরে তুমি রান করতেছো ততক্ষণ ওই স্কোপে যতক্ষণ তুমি আছো ততক্ষণ ধরে ওই জায়গাটা ওর জন্য রিজার্ভ হয়ে যাবে। তারপরে এট রান টাইম আর কি when the flow control enters the code scope, মানে আমার ওই যে আমার মেইনের ভিতর দুইটা কার্লি ব্র্যাকেটের ভিতর আমরা সবগুলা কোড লিখি, তার মানে কি আমার ফ্লো কন্ট্রোল যখন মেইন এক্সিকিউট করা শুরু করবে তখন মেইনের ভিতর যা যা ভ্যারিয়েবল আছে তার জন্য ও অটোমেটিক কি জায়গা অ্যালোকেট করে দিবে। as soon as the flow of control leaves the scope, মানে স্কোপ থেকে যখন বের হয়ে যাবে আমার ফ্লো অফ কন্ট্রোল, মানে আমার প্রোগ্রামের এন্ডে চলে যাবে, ধরো ওই সেকেন্ড শেষের যে কার্লি ব্রেসটা আছে ওটা থেকে বের হয়ে যাবে, the stack frame is destroyed, মানে যে জায়গাটা তুমি অ্যালোকেট করছো এই জায়গাটা আবার চলে যাবে by rewinding the stack pointer, যতগুলো স্ট্যাক পয়েন্টার যতবার আগাইছিল অতটা আবার পিছনে চলে আগের জায়গায় চলে গেল ধরো, then therefore the variable memory can be considered valid any longer। এটা एग्जांपलটা আমরা একটু কোডে দেখি তাহলে আমরা ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা ধরো আমি একটা স্কোপ ডিক্লেয়ার করলাম এখানে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা দিবে এটা একটা স্কোপ হয়ে গেল। যেমন আমার এই মেইনের ওটা কিন্তু একটা স্কোপ, এই যে মেইনের এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একটা স্কোপ, এটার ভিতরে আলাদা একটা স্কোপ আমি ইয়ে করলাম। এটার ভিতর ধরো তুমি একটা ভ্যারিয়েবল রাখো ইন্টিজার, ধরো রাখলাম আমি r ইকুয়াল টু ধরো দিলাম আমি 5। এখন যদি তুমি বাইরে আইসা লেখো cout r, ও কিন্তু এরর দেখাবে, কারণ কি জানো আমার ফ্লো অফ কন্ট্রোল মানে কি আমার কোডটা এক্সিকিউশন কিভাবে হয়ে আইতেছে, ধর প্রথম থেকে হয়ে আইতেছে এই পর্যন্ত এক্সিকিউট হয়ে গেছে, যখন এই স্কোপে ঢুকবে তখন এইটা হচ্ছে ওর জন্য লোকাল ভ্যারিয়েবল, তাই না? এই স্কোপের জন্য এই স্কোপের ভিতরে এই ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ হয়েছে, যা হয়েছে যা কাজ করা হয়েছে। এখন যখন বাইরে আসবে এই স্কোপের জন্য মানে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে গেছে মতো আমি কি আলাদা একটা স্কোপে চলে আসছি, তাই না? তো এই স্কোপে এই ভ্যারিয়েবলটার কিন্তু কোনো অস্তিত্ব নাই, যেহেতু অস্তিত্ব নাই ওকে খুঁজেই পাবে না। দেখো আমি যদি রান করাই দেখো এরর এসে পড়ছে আর ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। তো এটাই হইছে তোমার এই যে মেমরি অ্যালোকেশন, তুমি যখন প্রোগ্রামটা রান করাইছো তোমার কি করছে মেইনের ভিতর ঢুকছে, মেইনে আমার যে ভ্যারিয়েবল আছে এ বি ডি এর জন্য মেমরি অ্যালোকেট হইছে, ভ্যালুগুলো রাখা হইছে, ঢুকে ও এই স্কোপে ঢুকছে, এই স্কোপে ঢুকে আর এর জন্য মেমরি অ্যালোকেট করছে। যখন বের হয়েছে স্কোপ থেকে বের হওয়া মানে কি তার মানে কি আমার ওই আর এর জন্য যে মেমরিটা অ্যালোকেট করা হয়েছে ওইটার কিন্তু আর কোনো অস্তিত্ব নাই। এখন তুমি যদি আর কে খোঁজো, আর এর ভ্যালু প্রিন্ট করতে চাও ও কি খুঁজে পাবে? কখনোই পাবে না। এই জন্যই হচ্ছে আমার এই এররটা দেখাইতেছে। এখন ধরো আমরা এই আরেকটা নেম স্পেস ইউজ করি, সাপোজ নেম স্পেসগুলো মেইন হিসেবে বাইরে ইউজ করতে হয়। নেম স্পেস ধরো দিলাম ছোট নাম দিই ABC। এখানে ধরো আমি ডিফাইন করলাম int r equal to 6। ঠিক আছে, এখন দেখো এই পার্টটুকু আমি বাদ দিলাম, তাহলে তুমি আর প্রিন্ট করতে চাইলে পারবে না, তাই না? কিন্তু তুমি ABC নামক একটা নেম স্পেস আছে তোমার, তাই না? তো ABC কে যদি তুমি স্কোপ রেজোলিউশন দিয়ে দাও আর, এখন তুমি প্রিন্ট করতে পারবে। এটা কেন হয়েছে? আমার যখন নেম স্পেসগুলো কিন্তু মেইন ফাংশনের বাইরে, তাই না? তো এটা তোমার এই নেম স্পেসটা একটা নেম স্পেস ক্রিয়েট হয়ে গেছে, এই নেম স্পেসের ভিতরে যা আছে ও কি করবে এই পার্টিকুলার যখন এই স্কোপে চলে আসবে তখন খুঁজবে যে আর কোথায় আছে, আর কে পায় নাই, বাট তাইলে আমার অন্য যে নেম স্পেস আছে ওই স্কোপে গিয়ে একটু খোঁজো ওইখানে আছে কিনা, হ্যাঁ আছে, এই জন্য আর কে পাইছে।
এই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, যে মেমরি গুলো কিভাবে কাজ করে ভ্যারিয়েবলের জন্য। তোমার প্রত্যেকটা স্কোপে ধরো একটা স্কোপ বানাইলে তুমি এখানে ধরো যাই করো, পরে এসে যদি তুমি ওকে অ্যাক্সেস করতে চাও তাহলে আর পারবা না ওই স্কোপের বাইরে। এই যে D3 কে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। এই জিনিসটা হচ্ছে আমার আইডি সুবিধা, ও হচ্ছে আমার যে এরর গুলা দিবে, আমার সাজেশন গুলা দিবে, এই হচ্ছে আমার আইডি সুবিধা। কিন্তু তুমি যদি চাও এর ভিতরে ওরে প্রিন্ট করতে পারো, এটা কোনো এরর দিবে না। এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। এখন দেখো তুমি ওই স্কোপের ভিতরে জাস্ট প্রিন্ট আউট করতে পারো। তো বুঝতে পারছো আমার ভ্যারিয়েবলের জন্য মেমরি কিভাবে অ্যালোকেট হয়? প্রত্যেকটা স্কোপে ঢুকবে, তার জন্য স্ট্যাকে জায়গা ক্রিয়েট হবে, স্কোপ থেকে বের হয়ে যাবে, জায়গা শেষ, ওটার কোনো অস্তিত্ব থাকবে না। ভাই এটাই প্রতিটা তোমার- স্কোপে ঢোকার জন্য কি আলাদা আলাদা নেম স্পেস ইউজ করতে হবে? না না, তোমার কোডের ভিতর তুমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে ওইটা একটা স্কোপ। নেম স্পেস দিলে কি তুমি হচ্ছে পরবর্তীতে ওরে অ্যাক্সেস করতে পারবা। ধরো আমার এই স্কোপের ভিতর আছে, তাই না? এখন তুমি যদি ওরে একটা নাম দিতা, তাহলে ওকে তুমি বলতে পারতা যে আমার এইখানে খোঁজো। তুমি নরমালি যখন সি আউটে আসছো, তুমি কি ওরে বলতে পারবা যে আমার এই এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে স্কোপ খোঁজো, ওর কোনো নাম নাই, কোনো পরিচয় নাই, তাহলে তুমি কি চাইলেও ওকে বলতে পারবা না যে আমার এই স্কোপে গিয়ে তুমি ভ্যালুটা খোঁজো। কিন্তু যখন তুমি একটা নেম স্পেস দিয়ে একটা স্কোপ তৈরি করতেছো, তার মানে কি আমি তোমার একটা পরিচয় আছে ওর, তার মানে তুমি বলতে পারছো যে হ্যাঁ এবিসি স্কোপে গিয়ে ওরে খুঁজে নিয়ে আসো। যেমন আমরা সি ইন সি আউটের জন্য এসটিডি ইউজ করি, তো এসটিডি স্কোপে গিয়ে ওরে খুঁজে নিয়ে আসো। এসটিডি নেম স্পেসটার ভিতরে এগুলো ডিফাইন করা আছে। তুমি যদি চাও এই যে নেম স্পেস এবিসি আছে না, তুমি চাইলে আমার মেইন ফাংশনের ভিতরে যে আমরা এসটিডি এবিসি এটা করছি না, এটা না করে আমরা যেমন আমরা লিখলাম না ইউজিং নেম স্পেস এসটিডি, আমরা এখানে লিখবো ইউজিং নেম স্পেস এবিসি এবিসি। ওকে, এখন যখন তুমি এটা লিখছো, তুমি ডাইরেক্ট আর কে অ্যাক্সেস করতে পারবা। আমার ওই যে স্কোপ রেজোলিউশন দিয়ে আর খোঁজার দরকার নেই, আমি মেইন ফাংশনে ডাইরেক্ট বলে দিচ্ছি যে আমি এবিসি নেম স্পেসটা ইউজ করতেছি। তুমি চাইলে আর কে প্রিন্ট করতে পারো, এই যে আর এর ভ্যালুটা আমার প্রিন্ট হয়ে যাবে। একদম শেষে 6 ছিল, তাই না? এই যে আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। আমরা যে নেমস্পেস ডিফাইন করলাম এটা তো আমরা হ্যাঁ তাহলে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি? হ্যাঁ, চাইলে তুমি আলাদাভাবে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করতে পারো, ওইটাও কোনো ব্যাপার না। আর তুমি ধরো মাল্টিপল জিনিসগুলো তুমি একটা নেম স্পেসের ভিতর ইয়ে করবা, তাহলে সুন্দর না, এক জায়গায় গুছানো থাকতেছে, তুমি জাস্ট একবার লিখে ফেলতেছো, শেষ। তুমি চাইলে একটা গ্লোবাল ভ্যারিয়েবলও রাখতে পারো, কোনো ব্যাপার না। তুমি চাইলে এটা করতে পারো, এটা গ্লোবাল ভ্যারিয়েবল রাখতেই পারো, ওকে চাইলে এখানে ইউজ করতে পারো, একই কথা। আমি জাস্ট তোমার বোঝানোর সাথে বলতাম যে আমার স্কোপের ভিতর কি আছে, কি আছে কি নাই, কোন কোন ইউজ হবে। আর কোনো কোশ্চেন? চাইলে গ্লোবাল ভ্যারিয়েবল আছে, গ্লোবাল ভ্যারিয়েবল এখানে ইউজ করতে পারো। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ আর কোনো কোশ্চেন আছে কারো? মানে নেই ভাইয়া। মোটামুটি যা যা দেখাইলাম, এখন তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে হবে এগুলাকে। প্র্যাকটিস করলে জিনিসগুলো ভালো মতো বুঝতে পারবে, নিজে নিজে কোড লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি এই কোডটুকু দিয়ে দেবো তোমাদের, আর স্লাইডটাও দিয়ে দেবো, যদি কারো দেখার প্রয়োজন হয় দেখতে পারো। আর কোডটাও দিয়ে দেবো, বাট কোডটা এখান থেকে রান না করে এটা দেখে দেখে নিচে লিখবা, নিচে লিখে বুঝে রান করাবে, করে দেখবা, তাহলে তোমরা ভালো মতো শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই পড়ানো ছিল, বেসিক আলোচনা, আর বিশেষ কিছু নাই আমাদের মধ্যে।